हड़ताल की घोषणा की है। নমস্কার আপনাদেরকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেই বিষয়টা সেই 1975 ইংরেজির জরুরি অবস্থা। আমাদের সবারই মনে আছে। তো আমরা সেই দিনের অনেক বিষয় আছে, অনেক অভিজ্ঞতা আছে। আজকে আমরা অভিজ্ঞতা একজন ব্যক্তির কাছ থেকে জানব। ওনার পরিচয়টা হচ্ছে ডক্টর শঙ্কর ভট্টাচার্য মহাশয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রাক্তন কার্যক্রম। তৎসঙ্গে তিনি বিভিন্ন দায়িত্ব নির্বাহ করেছেন এবং শিক্ষা জগতে ওনার একটা বিশেষ সুনাম রয়েছে। তো আমরা আজকে শঙ্কর ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে সেই 1975 ইংরেজি 25শে জুন তৎকালীন ইন্দিরা সরকার যে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সেই সময় কি পরিস্থিতি ছিল, ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবকের বিষয়েও আমরা অনেকগুলা অভিজ্ঞতা ওনার কাছ থেকে নেব। নমস্কার। নমস্কার। আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কি প্রথমে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেই সময় আপনার সেই সময়ে সংঘের কি দায়িত্ব ছিল এবং আপনি কোথায় ছিলেন? যখন জরুরি অবস্থা ঘোষিত হয় তখন আমার উপর সংঘের কাছাড় জেলা সহকার্যবাহীর দায়িত্ব ন্যস্ত ছিল। তখনকার সময়ে সংঘ ব্যবস্থার দিক থেকে কাছাড় জেলা বলতে সম্পূর্ণ বরাক উপত্যকাতে অন্তর্ভুক্ত করা হতো। এবং যখন জরুরি অবস্থা ঘোষিত হয় 1975 ইংরেজির আর 25 জুন মধ্যরাত্রির পর, অর্থাৎ 26শে জানুয়ারি বলা যায়, তখন আমি উত্তর গৌহাটির আউনিয়াটি সত্রে সংঘ শিক্ষাবর্গে ছিলাম। বর্গে আমার উপর দায়িত্ব ছিল সহ বৌদ্ধিক প্রমুখ। এরপর দিন সকালেই রজ্জু ভাইয়া, তিনিও বর্গে উপস্থিত ছিলেন ওই সময়। পরদিন সকাল 9টার সময় শিক্ষক প্রবন্ধকদের একটি বৈঠকে রজ্জু ভাইয়া এই বিষয়ে সবাইকে জানান। আর সকাল 8টার সময় ইন্দিরা গান্ধী অল ইন্ডিয়া রেডিওতে এক বেতার ভাষণের মাধ্যমে দেশে জরুরি অবস্থা ঘোষণার কথা দেশবাসীকে জানিয়েছিলেন। আর ওখানে তিনি সবাইকে এই আহ্বান জানান, পরিস্থিতি যদিও কঠিন, সামনে যে প্রত্যাহ্বান এসেছে এটা অত্যন্ত কঠিন প্রত্যাহ্বান, কিন্তু আমাদেরকে সংঘ অধিকারীদের নির্দেশানুসারে দেশের লোকতান্ত্রিক পরম্পরা রক্ষার জন্য লোক সংঘর্ষ সমিতির নেতৃত্বে সংঘর্ষ করতে হবে। সংঘর্ষ যত দীর্ঘকালীন হোক না কেন একথা মনে রেখে কাজ করতে হবে যে इस देश में रावण हुआ था, कंस हुआ था, औरंगजेब भी हुआ था, परंतु किसी ने भी भारत की आत्मा का ध्वंस नहीं कर सका। तो तार এই সংক্ষিপ্ত বক্তব্য কার্যকর্তাদের মনে অনেক প্রেরণা প্রদান করে। আপনি যখন কথাগুলো বলছিলেন আমার মনে একটা প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে কি যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয় তখন সেই পার্টিকুলার ঠিক সেই সময় আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি কি ছিল এবং আপনি নিজে তখন কি উপলব্ধি করেছিলেন? আমরা যে সংঘের স্বয়ংসেবক, বিষয়ে প্রশিক্ষিত স্বয়ংসেবক, প্রতিজ্ঞিত স্বয়ংসেবক, তো আমাদের সবসময় এই মানসিক প্রস্তুতি থাকে যে সংঘ নেতৃত্বের নির্দেশ অনুসারে রাষ্ট্র হিতায় যে কোনো কর্তব্য আমাদের উপর নষ্ট হোক না কেন তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সুতরাং রজ্জু ভাইয়ার কাছ থেকে এই সমস্ত বর্ণনা শুনে আমরা বুঝলাম যে সামনে কিছু কঠিন সময় আসছে এবং এই কঠিন সময়ে
আমাদের সামনে যে পরীক্ষা আসছে আর সাহসের সাথে তার সম্মুখীন হওয়ার মতো মানসিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। আপনার কথা থেকে একটা জিনিস যখন শুনছিলাম তখন আরেকটা মনে প্রশ্ন জাগলো, সেটা হচ্ছে গিয়ে সেই সময় আমি জানলাম যে আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিন্তু সেই সময় যেহেতু আপনি বর্গে ছিলেন, সেই বর্গতে স্বয়ংসেবকদের সেই সময় কোনো কিছু মনে পড়ে আপনার, যে স্বয়ংসেবকদের সেই সময়ের একটা প্রতিক্রিয়া আপনি ছাড়া মানে অন্যান্য স্বয়ংসেবকরা তখন কি উপলব্ধি করেছিলেন বা ওনাদের কথা শোনার পর আপনার কি মনে হয়েছিল, এই বিষয়টা যদি একটু আমাদেরকে জানান। মাননীয় সরকার যেভাবে নির্দেশ অনুসারে একটু পরেই সমস্ত শিক্ষার্থী স্বয়ংসেবকদের বৌদ্ধিক কক্ষে ডাকা হয়, আর ওখানে বর্গ কার্যবাহ সবার সামনে এই নতুন পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে বলেন। আর তারপর এটা ঘোষণা করা হয় যে বর্গ আজকে থেকেই ভঙ্গ হয়ে যাচ্ছে। তাই দুপুরে ভোজনের পর সমস্ত স্বয়ংসেবক নিজের নিজের জেলায় ফিরে যেতে পারবেন, এবং ওখানে ঘোষণা করা হয় যে কোন কোন কার্যকর্তা কোন কোন জেলার স্বয়ংসেবকদের দায়িত্ব নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আর নিজেদের বাড়িতে পৌঁছে দেবেন। স্বয়ংসেবকরা শিক্ষার্থী স্বয়ংসেবকদের মধ্যে তেমন কোনো ভীতি বা আতঙ্ক আমি লক্ষ্য করিনি। আর যারা সঙ্গের প্রচারক ছিলেন, কার্যকর্তা ছিলেন, তারা তো অকুত ভয় ছিলেন। এদের মধ্যে যেমন সুভাষ সরবটেজি প্রচারক ছিলেন, এখন জীবিত নেই। তো সুভাষ সরবটেজির সাথে আর পুলিশের অধিকারীদের বিতর্ক হয়েছে, কারণ দুপুর হতে হতেই আর বিরাট পুলিশ বাহিনী সংঘ শিক্ষাবর্গ ঘিরে ফেলে স্বয়ংসেবকদের নারায়ণকে প্রশ্ন করতে থাকে। আমরা কোমরে গামছায় আমরা সাধারণ বেশ নিয়ে আর চলাফেরা করতে থাকি, তো কারোর মধ্যে কোনো রকম আতঙ্ক আমি লক্ষ্য করিনি। স্বয়ংসেবকরা হাসি খুশি মেজাজে ছিল। কাজেই এর মধ্যে থেকেই পরিষ্কার হয়ে থাকে যে সঙ্গে স্বয়ংসেবকরা দৈনন্দিন শাখায় প্রাপ্ত সংস্কারের ফলে অকুতভয় এবং কর্তব্যনিষ্ঠ হয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত থাকে। আপনি একটা এত সময় তো আমরা জানলাম যে স্বয়ংসেবক বা আপনার নিজস্ব একটা অনুভূতি বা উপলব্ধি। এখন আমরা একটু অন্যদিকে চলে যাই। স্বয়ংসেবক আছে মানে ওনাদের পরিবারও আছেন, ওনাদের পরিবারের মধ্যে সেই সময় কি পরিস্থিতি ছিল, ওনাদের মনে কি পরিবারের যারা সদস্যরা ছিলেন ওনাদের মনে কি কোনো ভয় ছিল বা এরকম কোনো কিছু ঘটনা মনে পড়ে যে পরিবারের এই ধরনের কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইটার বিষয়ে যদি একটু আমাদেরকে বা দর্শকদেরকে একটু জানান আপনি। যারা একটু পুরোনো স্বয়ংসেবক তাদের পরিবারের সদস্যগণ সংঘ কার্যের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে অবহিত থাকেন। সুতরাং পরিবারের সদস্যদের মধ্যে ভীতি বা আতঙ্ক ছিল এ কথা আমি বলতে পারছি না, বরঞ্চ যারা জেলে গিয়েছেন তাদের পরিবারের আর্থিক সংকট হয়েছিল, তথাপি তাদের যে স্পিরিট ওয়াজ ভেরি হাই, তাদের মনোবল অক্ষুণ্ণ ছিল এবং এরকম এক প্রতিকূল পরিস্থিতিতেও আর সব রকম প্রতিকূলতার সাথে সংগ্রাম করে আমাদেরকে টিকে থাকতে হবে এবং সঙ্গে যে নীতি এবং কার্যসূচি এটা এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা জানি যে পরিবারের সাথে সম্পর্কের মাধ্যমে আর সঙ্গে সমস্ত কার্যকর্তা কাজ করে থাকেন, কাজে পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেন। এখন একটা আপনি যখন পরিবার সম্বন্ধে বলছিলেন তখন একটা মনে আসলো যে ওই সময় অনেকে গ্রেফতার করা হয়েছিল, অনেক বিভিন্ন মানুষদেরকে। সেই সময় কি সঙ্গে কোনো স্বয়ংসেবককে গ্রেফতার করা হয়েছিল? আপনার পরিচিত কি কেউ ছিল বা কিভাবে করা হয়েছিল? ওই সময় কি আপনাকেও গ্রেফতার করা হয়েছিল? সেই সময়ের কোনো বিষয় বা কোনো উপলব্ধি বা যদি মনে করি যে কোনো এমন একটা স্মরণীয় ঘটনা যে সেই সময় কাউকে গ্রেফতার করার সময় ঘটেছিল, কোনো একটা বিষয় আমাদের সামনে যদি তুলে ধরেন।
প্রথমে গ্রেপ্তার করা হয় গোবিন্দপুর কায়স্থকে, তখন রামকৃষ্ণনগর হাইয়ার সেকেন্ডারি স্কুল, রামকৃষ্ণ বিদ্যাপীঠ, ওখানে অধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। তো তিনি তখন জেলা বৌদ্ধিক প্রমুখের দায়িত্বে ছিলেন। জেলা কার্যবাহী ছিলেন পান্নালাল বক্সী, আমার উপর দায়িত্ব ছিল জেলা সহকার্যবাহ। তো গোবিন্দদাকে রামকৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং পরদিন তাকে আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাকে বেল দিয়ে দেয়, জামিন দিয়ে দেয়। কারণ অনেক উকিল, 14-15 জন উকিল যারা সন্ধ্যের সহিংসে বা সন্ধ্যের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, তারা এক যুগে ম্যাজিস্ট্রেট নেগির আদালতে উপস্থিত হয়ে ওকালতির পক্ষে সওয়াল করেন। তারপরে বিষ্ণুমোহন গুপ্ত, যিনি আমার জেলা সংঘচালক ছিলেন, তিনিও শিলচরে চলে আসেন, তাকে গ্রেপ্তার করা হয়। তাদের দুজনে বলে ব্যাপারে যে একই ধারা দিয়েছিল যে তারা নাকি সঙ্গের ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করেন, কিন্তু উকিল দেখিয়ে দিয়েছিলেন যে মার্চ মাসে পরে কোনো লেনদেনই হয়নি অ্যাকাউন্টে। আর মার্চ 1975, ওই সময় তো RSS ওয়াজ এ লফুল অর্গানাইজেশন, কাজে একটি আর বিধিবদ্ধ প্রতিষ্ঠানে, যেটা আইনসঙ্গত প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করা কোনো অপরাধ নয়। এরপরে সরকার একটু সতর্ক হয়ে যায়। এক সময় আগস্ট মাসের 28 তারিখে একজন কার্যকর্তা আসেন, জনসংঘের অখিল ভারতীয় সম্পাদক রামভগত বলে। তো বিলপাড়ে আরেকজন সহিংসকের বাসায় একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জয়প্রকাশ নারায়ণজির অধ্যক্ষতায় যে লোক সংঘর্ষ সমিতি গঠিত হয়েছিল, যার তখন সম্পাদক ছিলেন নানাজি দেশমুখ। তো সেই লোক সংঘর্ষ সমিতির কাজকর্ম কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়ে তিনি বিস্তৃত পরিকল্পনা সবার সামনে রাখেন। প্রায় 2 ঘন্টা বৈঠক চলে। আর ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন এদের মধ্যে একজন ছাড়া সবার নামে মিসা ওয়ারেন্ট ইস্যু করা হয়। আর দিসপুর থেকে পরে খুব ধমকি খেতে হয় যে স্থানীয় পুলিশ অধিকর্তায় যে তোমাদের জানাই নেই যে জনসংঘের একজন অখিল ভারতীয় কর্মকর্তা এসে আর বৈঠক নিয়ে চলে গেলেন, আর যারা বৈঠকে উপস্থিত ছিল সবাইকে গ্রেপ্তার করা। হেমকান্তি সিনহা নামে একজন জনসংঘের তখন সংগঠন সম্পাদক ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি তখনকার সময় দৈনিক পাঞ্চজিত পত্রিকায় একটি খবর দিয়েছিলেন, আর এতে বিষয়টা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু যিনি বৈঠকে ছিলেন না এরকম একজন আর স্বয়ংসেবক, ধলাই বাজার ওখানকার ডাক্তার রসেন্দ্র ভট্টাচার্য, যিনি ভট্টাচার্য তিনি ছিলেন জনসংঘের আর কাছাড় জেলা সম্পাদক, তাকে গ্রেপ্তার করে আনা হয় ধলাই থেকে। ওই রাতে যে 7 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাদের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়। পান্নালাল বক্সী, ডাক্তার রসেন্দ্র ভট্টাচার্য, দ্বারিকা প্রসাদ যাদব, দিব্যেন্দু শেখর ভট্টাচার্য, কীট ভূষণ পুকায়স্ত, এই 5 জনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সলিল কুমার দেব, যে তখন বিস্তার বিষয়ে কাজ করছেন, মাঝে মধ্যে সঙ্গে কাজে বিভিন্ন স্থানে প্রবাস করতেন, উদারবন বাড়ি, তিনি তখন জিরিবাগ চলে গেছেন তাদের পারিবারিক ব্যবসা সূত্রে। তাকে পুলিশ বাড়িতে পায়নি। আমার বাসায় পুলিশ এসেছিল, কিন্তু আমি সেই মধ্যরাত্রে সেপ্টেম্বর মাস 1 তারিখ ছিল, তে মিটি বৃষ্টি পড়ছিল, তো আমি পাশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে আর যে ফল গাছ ছিল, আনারস গাছ, আর অন্যান্য সবজির বাগান ছিল, ওখানে রাতে লুকিয়ে থেকেছি। আর পরদিন সকালে আরেকজন পরিচিত অধ্যাপকের বাসায় চলে গেছি। কিন্তু পরবর্তী সময়ে আমাদের তখনকার সময় যিনি বিভাগ প্রচারক ছিলেন ভাস্কর কুলকর্ণীজি, উনার নির্দেশে আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করি। তিনি যে জেলে যাওয়া দরকার এখন, কিন্তু বরিষ্ঠ অধিকারী যারা তার জেলে থাকলে পরবর্তীকালে অনেকের সত্যাগ্রহ করে জেলে যাবেন, তো তাদের সবাইকে উপযুক্ত পথ প্রদর্শন করতে সক্ষম হবেন যারা বরিষ্ঠ কার্যকর্তা। তো যাই হোক, আমার উপর যে কাজ ছিল, কয়েকটা লিফলেট ছিল, 2টা আন্ডারগ্রাউন্ড লিফলেট, এছাড়া আরো 1-2টা কাজ করা ছিল। তো ভাস্করকে নির্দেশ দিয়ে যে আপনি এসপির কাছ থেকে সময় নিয়ে নিন, 1 দিনের বা 2 দিনের, আর তারপরে আর এর মধ্যে কাজগুলো শেষ করুন।
তো আমার একটা কারণও ছিল, কারণ আমার মাতামহ অসুস্থ ছিলেন, মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। কাজে তাকে দেখার নাম করে আমি এসপির কাছ থেকে টেলিফোনে অনুমতি নিয়ে নিই। আর এরপরে একটা তারিখ নির্দিষ্ট হয় 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর। তো সেই 4 সেপ্টেম্বর তারিখে আমি ডিসির বাংলায় দেখা করতে যাই। আর ডিসি তখন আমাদের কমান্ডিং বডির চেয়ারম্যান ছিলেন। প্রিন্সিপালের নির্দেশে আমি যাই। ওনার একটা ইচ্ছা ছিল যাতে ডিটেনশন পিরিয়ডে আমাকে বেতন দেওয়া যায় কলেজ থেকে। এই জন্য আমি তারপরে ওখানে ডিসির সাথে অনেক বিতর্ক হয়েছে আমার। এসব তো বিস্তৃত কথা, এটি আমার এখনো মনে আছে। এই কথোপকথন যা হয়েছিল, যা বিতর্ক হয়েছিল। আমরা এত সময় সঙ্গের স্বয়ংসেবক বা প্রচারক বা আপনার নিজস্ব অভিজ্ঞতা মোটামুটি আমরা জানতে পারলাম, কিন্তু এখন একটু অন্যদিকে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে আমরা যতদূর জানি যে সঙ্গ মানে সমাজ, সমাজ মানে সঙ্গ। সেই সমাজ মানে আপনার যেখানে বাসস্থান ছিল বা প্রতিবেশীরা ছিলেন। এখন আমরা একটু জানতে চাই সেই প্রতিবেশী বা সেই সমাজের মনের মধ্যে কি কোনো আতঙ্ক ছিল বা ওনাদের কি প্রতিক্রিয়া ছিল সেই 1975 ইংরেজির 25শে জুন তৎকালীন সরকার যে একটা অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা নিয়ে একটু আমাদেরকে আলোকিত করুন, আমরা জানতে চাই আপনার কাছ থেকে। আর সমাজের প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে একথা স্বীকার করতেই হবে যে সমস্ত দেশেই যা সাধারণ মানুষের মধ্যে এক ভীতি এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। কারণ জরুরি অবস্থা 25 জুন মধ্যরাত্রির পরে ঘোষিত হয় এবং রাত থাকতে থাকতেই শেষ সাতের আগেই, সূর্যোদয়ের আগেই দেশের যারা প্রধান বিরোধী দলের নেতা তাদেরকে গ্রেপ্তার করা হয়। যেমন মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মিনু মাসানি, পিরু মোদি, মধুলি মায়ে, রাজনারায়ণ, চরণ সিং, দেবিলাল। এদের আসামেও যেমন যারা প্রসিদ্ধ নেতা যে গোলাপ বড়বড়া, দুলালচন্দ্র বড়ুয়া, এদেরকে গ্রেপ্তার করা হয়। তো সমস্ত দেশে এইভাবে এক মধ্যরাত্রিতে অভিযান চালিয়ে আর অসংখ্য যারা রাজনৈতিক নেতা, প্রসিদ্ধ নেতা কর্মী, এদেরকে গ্রেপ্তার করা হয়। পূজ্য বালাসাহেব দেওরজিকে 28শে জুন নাগপুর থেকে গ্রেপ্তার করা হয়। 4 জুলাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এর সাথে আরো কতগুলো সংগঠনের নাম নেওয়া হয়েছিল, আনন্দমার্গ, জামায়াতে ইসলামী, CPI-ML ইত্যাদি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তো এরপরে সমাজের মানুষ মন খুলে কথা বলতে পারত না। যে গণতান্ত্রিক কাঠামোয় মতামত প্রকাশের অধিকার, এটি ভীষণভাবে সংকুচিত হয়েছিল। আর কোনো কথা বলার সময়, দেশের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার সময় আশপাশে দেখতে হতো। মানুষের এইরকম মনোভাব এসেছিল। আমরা অত্যন্ত সতর্কভাবে থাকতাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে যতদিন সম্ভব বাইরে থেকে আর আমরা কাজ করে যাব। ওই সময় সঙ্গে স্বয়ংসেবকরা আর শাখায় সমবেত হতো, ধ্বজ লাগতো না, কিন্তু অন্য স্বরূপে, যেমন নরসিং আখড়া, যেমন মালগ্রাম ভৈরব বাড়ি, যেমন রাঙ্গিকারী গোপালের আখড়া, ওইখানে স্বয়ংসেবকরা সাধারণ পোশাকে যেত এবং ওইখানে বসে আর ধর্মীয় আলোচনা, কিছু আলাদা শাস্ত্রের উপর, মহাভারত বা রামায়ণের ঘটনা নিয়ে আলোচনা, ছত্রপতি শিবাজী মহারাজ বা গুরু গোবিন্দ সিংহের জীবন কাহিনী নিয়ে আলোচনা। এইভাবে কোনো না কোনোভাবে মিলতে হবে। তো মোটামুটি 40-45 মিনিটের জন্য এটা মিলবার কম সংখ্যায় হলেও আর স্বয়ংসেবকরা মিলত। এটা অনেক জায়গাতে, অনেক গ্রামে, শহরে, সাধারণভাবে মন্দিরে বা যে আখড়া থাকে, বৈষ্ণব আখড়া, তো ওইসব স্থানে স্বয়ংসেবকদের সম্মিলন হতো। এইভাবে ধ্বজ উত্তোলন হতো না। সঙ্গে যেগুলো যোগাসন করতে কোনো বাধা ছিল না, যোগাসন করা হতো। আর এইভাবে স্বয়ংসেবকদের মনে তো ভয় খুব কম ছিল।
তবুও সতর্কতা অবলম্বন করে সবাই সমাজের মধ্যে ভীতি পরিব্যাপ্ত ছিল। সেই ভীতিও পরবর্তীকালে অনেক কমে গিয়েছিল যখন দেশব্যাপী সত্যাগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সত্যাগ্রহ আন্দোলনে সমস্ত দেশে আর প্রায় 1,45,000 মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং সত্যাগ্রহ চলাকালে আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় 1,40,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল সারা দেশে। সঙ্গে যারা অনেক প্রমুখ কার্যকর্তা ছিলেন, যারা সংঘ কার্যের স্তম্ভ ছিলেন তখনকার সময়, তাদেরকে সত্যাগ্রহ চলাকালে গ্রেপ্তার করা হয়েছিল। যেমন উদাহরণ থেকে নিখিল রঞ্জন ঘোষ, কৌনিশ চক্রবর্তী, সুধাংশুনাথ মজুমদার দোলাইয়ের, বিকাশ দত্ত বরকলার, সুধীর রঞ্জন দাস কাটিগড়ার, রবিশঙ্কর চক্রবর্তী জালালপুর থেকে। এইভাবে অনেক কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আর অনেকে তো সত্যাগ্রহ করেই গ্রেপ্তার গ্রহণ করেছে। সেই সময় যখন জরুরি ঘোষণা করা হয়, এই যে গণতান্ত্রিক পরিকাঠামোটা কিরকম ছিল? ভারতবর্ষে গণতন্ত্রের ইতিহাস অনেক পুরনো। বস্তুত বেদে সভা ও সমিতি নামে দুইটি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়, বর্ণনা আছে। সমাজের বিভিন্ন শ্রেণী প্রতিনিধিদের নিয়ে এই সভা এবং সমিতি গঠন করা হতো এবং রাজা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে সভা এবং সমিতিতে সমবেত যারা জনপ্রতিনিধি থাকতেন তাদের সাথে আলাপ আলোচনা করতেন। মহাভারতে উল্লেখ আছে যে যুধিষ্ঠিরকে ধৃতরাষ্ট্র জনমতের চাপেই যুবরাজ করতে বাধ্য হয়েছিলেন। কারণ এর সমাজে বিভিন্ন বর্গের মানুষ থাকতো, শ্রমিক, কৃষক, স্বর্ণকার, কর্মকার, এইরকম কোনো যারা কেবল যে উচ্চবর্ণের মানুষ থাকতেন এমন নয়, তো সব শ্রেণীর প্রতিনিধি এদেরকে নিয়ে আর রাজসভায় এদের প্রতিনিধিত্ব থাকতো এবং এদেরকে সাথে রাজার কনসাল্ট করতে হতো, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো। যখন আচার্য বিষ্ণুগুপ্ত বা চাণক্য যখন ভারতবর্ষকে গ্রিক আক্রমণমুক্ত করার সংকল্প নেন, তখন তিনি ভারতবর্ষের যেগুলো রাজতন্ত্র রাজা তাদের সাথে যোগাযোগ করেছেন এবং গণরাজ্যগুলোর প্রধান যাদেরকে রাজা বলা হতো, কিন্তু ওইসব রাজা নির্বাচিত হতেন। তো গণরাজ্য এবং রাজ্য এই দুই শ্রেণীর যে শাসন পরিকাঠামো ছিল তাদের সবার সাথে আলোচনা করেছেন। তো মত প্রকাশের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এটি ভারতবর্ষের প্রাচীন পরম্পরার মধ্যে নিহিত। এই জন্য এই দেশে একসাথে আর 9টি দর্শন সম্প্রদায় বিকশিত হয়েছে এবং 6টি আস্তিক দর্শন এবং 3টি নাস্তিক দর্শন। কাজেই এই গণতান্ত্রিক ব্যবস্থা ইমার্জেন্সি জারি হওয়ার আগে পর্যন্ত তো সঠিকভাবে কাজ করছিল। পাকিস্তানে তো বারবার সামরিক অভ্যুত্থান হয়েছে, আর গণতান্ত্রিক শাসন কম সময়ের জন্য পাকিস্তানে ছিল, কিন্তু ভারতবর্ষের আর হিন্দু সমাজের রক্তে যে গণতান্ত্রিক ভাবনা চেতনা আছে, এর জন্য গণতান্ত্রিক কাঠামো অতি শক্তিশালী ছিল। আর এর ফলে ইন্দিরা গান্ধী অনেক চেষ্টা করেও আর লয়াল ব্যুরোক্রেসি অর্থাৎ অনুগত আমলাতন্ত্র আর অনুগত বিচার বিভাগ কমিটেড জুডিশিয়ারি এই তত্ত্ব প্রচার করেও ইন্দিরা গান্ধী সফল হতে পারেননি। তাকে শেষমেশ নির্বাচন ঘোষণা করতে হয়েছে এবং সেই নির্বাচনে জনগণ তাদের গণতান্ত্রিক চেতনার পরিচয় দিয়ে আর কংগ্রেসকে পরাস্ত করেছে চূড়ান্তভাবে। It was a decisive victory of the democratic forces. আর এর ফলে 300-র উপরে আসনে জয়লাভ করে আর জনতা পার্টি সরকার দিল্লি ক্ষমতায় আসীন হয়। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এতে জয়প্রকাশজির একটি বিরাট ভূমিকা আছে, কারণ জয়প্রকাশ বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনি কোন স্বাধীনতা প্রাপ্তির পরে কোন পদের মুখে তিনি প্রলুব্ধ হননি। তিনি নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছিলেন
গুজরাটের নবনির্মাণ আন্দোলন, আর বিহারের ছাত্র সংঘর্ষ সমিতি আন্দোলন, আর এগুলো দেখেই ইন্দিরা গান্ধী ঘাবড়ে গিয়েছিলেন। ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই, একে দমন করার জন্য এবং নিজের প্রধানমন্ত্রীর গদি রক্ষার জন্য তিনি জরুরি অবস্থা জারি করেছিলেন, যাতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। কিন্তু তার সেই প্রয়াস বিফল হয়েছিল ভারতীয় জনগণের গণতান্ত্রিক চেতনার ফলে। আর এরপরে তো সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যে মন্ত্রিসভার সম্মতি ছাড়া, মন্ত্রিসভার আনুষ্ঠানিক সম্মতি ছাড়া, অর্থাৎ উপযুক্ত রিজলিউশন পাস করার আগে কোনো প্রধানমন্ত্রী নিজে গিয়ে রাষ্ট্রপতি ভবনে আর আদেশ দিয়ে আর জরুরি অবস্থা জারি করতে পারবে না। ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন, প্রেসিডেন্টকে মধ্যরাতে করে ঘুম থেকে তুলে তিনি জরুরি অবস্থা আদেশে সই করিয়ে দিয়েছিলেন। এই পথ এখন লুপ্ত হয়ে গেছে। আর ভবিষ্যতেও কোনো শাসক এই ইন্দিরা গান্ধী এই পরিণতি থেকে শিক্ষা নিয়ে আর স্বৈরতন্ত্র স্থাপনের প্রয়াস থেকে অবশ্যই দূরে থাকবে। আমরা একদম শেষে পৌঁছে গেছি। এখন যেটা জানতে চাইব যে আমরা সবাই জানি যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেন যে ভারত সবচেয়ে ইয়ংগেস্ট কান্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে। সেই যুবাদের সেই 1975 ইংরেজির 25শে জুন তে জারি হওয়া জরুরি ঘোষণা, তারপর অবধি যে বিষয়গুলো ঘটেছিল, যে কথাগুলো আপনি তুলে ধরলেন, সেইখান থেকে সেই সময় থেকে কোনো বার্তা বা কোনো শিক্ষা আজকের যুব প্রজন্মকে আপনি দিতে চাইবেন? যদি দিতে চান তাহলে কি দিবেন? যুব সমাজ তখন 50 বছর আগের ঘটনা। কাজে তরুণ সমাজ যারা 35 বছর বয়স পর্যন্ত, এতে তো জরুরি অবস্থার কোনো অভিজ্ঞতা নেই। কাজেই যুব সমাজকে এই বিষয়ে অবহিত করার জন্যে যারা রাষ্ট্রবাদী সংগঠন, তাদেরকে এই উপলক্ষে এখন সঙ্গে 100 পূর্তি, আবার জরুরি অবস্থার 50 বর্ষ পূর্তি উপলক্ষে একটু বিশেষভাবে প্রয়াস নেওয়া দরকার। এই যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, আমাদের বেঁচে থাকার অধিকার, রাইট টু লিভ, রাইট টু এক্সপ্রেস ফ্রিলি, স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং স্বাধীনভাবে আমাদের স্বরাজ, স্বনির্বাচিত সরকার গঠনের অধিকার, এই অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য গণতান্ত্রিক চেতনাকে শক্তিশালী করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ পরবর্তীকালে নিজের পথ চলার যে রসদ খুঁজে পায়। সুতরাং এই জরুরি অবস্থা যে বিস্তৃত বিবরণ সম্পর্কে দেশবাসীকে, বিশেষ করে যুব সমাজকে সচেতন করার জন্য প্রত্যেক জেলায় কিছু না কিছু কার্যক্রম, অন্তত জেলা কেন্দ্রে হলেও কিছু না কিছু কার্যক্রম, আর যারা গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সংগঠন, এরা অনুষ্ঠান করা দরকার, আয়োজন করা দরকার বলে আমি মনে করি। যুব সমাজকেও সব মনে রাখতে হবে যে ভারতবর্ষ এখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। অবশ্য ভারতবর্ষে বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র, কারণ এখানে অনেক গণরাজ্য অতি প্রাচীনকাল থেকে খ্রিস্টধর্মের আগে থেকে বিরাজ করছিল। তবে প্রাচীনতম গণতন্ত্র বলতে ইউএসএ, আধুনিককালে ইতিহাসটা বলেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 ইংরেজিতে, এবং তারপরে সংবিধান প্রণেতারাই আর ফেডারেল ডেমোক্রেসির প্রাবধান আমাদের সংবিধানে রেখেছেন। কাজে গণতান্ত্রিক পরম্পরা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আনুগত্য এবং গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক হওয়ার যে গৌরব, এটা বজায় রাখার জন্য আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। না, আমি যে বিষয়টা মানে সাধারণ যুব প্রজন্ম যারা সমাজে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আছেন, সেই যুব সমাজদের বিষয়ে উদ্দেশ্য করে, সাধারণ যুব সমাজদের বিষয়ে উদ্দেশ্য করে আপনি কি কোনো বার্তা দিতে চাইবেন সেই সময় থেকে? যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে যে স্বাধীন ভারত স্বাধীন হওয়ার পরে এবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ওটা থেকে আমাদের প্রেরণা নেওয়া দরকার। অন্যদিকে ভারত স্বাধীন হওয়ার পরে এই স্বাধীন ভারতের যে যাত্রাপথ, তার যে বিশেষ বিশেষ মোড় আছে, যে বিদেশি আক্রমণ হয়েছিল তো দেশ কীভাবে মোকাবিলা করেছে, গণতন্ত্রের উপর যে সংকট এসেছিল তাকে আমাদের দেশের জনতা কীভাবে সেই সংকটের সাহসী মোকাবিলা করে
আর তাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে এ সম্পর্কে যাতে উপযুক্ত তথ্য আহরণ করে আর তারা নিজেদেরকে সচেতন করে তোলেন এবং যুব সমাজ তারা তারুণ্যে ভরপুর, তার সমস্ত শক্তির আধার, কাজে সমাজের মানুষকে আর এই সম্পর্কে উপযুক্ত সচেতন করা, গণতান্ত্রিক পরম্পরা জিইয়ে রাখার মতো যে এক পরিবেশ সমস্ত দেশে নির্মাণ করার জন্য যুব সমাজকে তৎপর হতে হবে। এটাই আমার যুব সমাজের প্রতি আহ্বান। আমরা শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে চাইব, সেটা হচ্ছে গিয়ে যে জরুরি অবস্থা যখন ঘোষণা হয় প্রত্যেকের মনে একটা স্মৃতি গেঁথে থাকে। মনে যতই ঘটনা চোখের সামনে ঘটে থাকুক, কিন্তু এমন একটা স্মৃতি যে আজও সেই স্মৃতি আপনার মনে হয় এবং সেটা আপনি বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন। সেই সময়ে ঘটে থাকা বা তারপরে কোনো কিছু একটা স্মৃতি যদি আপনার থেকে থাকে, আমাদেরকে যদি বলেন আমরা জানতে পারবো। তখনকার সময়ে জেলাধীশ বা ডেপুটি কমিশনার এর মধ্যে সহযোগিতা, তার সাথে যে দীর্ঘ বার্তালাপ হয়েছে তার স্মৃতি আমার মনে এখন রক্ষিত আছে। কিন্তু বিশেষভাবে বলবো সলিল কুমার দেব, যিনি বর্তমানে ইহলোকে নেই, উনি তখন যেভাবে আর আন্ডারগ্রাউন্ড অবস্থায় থেকে তার নামে মিসা ওয়ারেন্ট একই সাথে ইস্যু হয়েছিল, 6 জন জেলে গেছেন। এই যে সপ্তম ব্যক্তি সলিল কুমার দেব, তিনি আন্ডারগ্রাউন্ড থাকা তো সহজ, কিন্তু এই ভূমিগত অবস্থায় থেকে তিনি যেভাবে সম্পূর্ণ বরাকবিতে ঘুরে আর সহিংসদের তৈরি করেছিলেন সত্যাগ্রহ যুদ্ধে, এর ফলে এই বরাক উপত্যকায় 29 জন স্বয়ংসেবক সত্যাগ্রহ করেছে। সর্বমোট 58 জন স্বয়ংসেবক কারাগারে ছিলেন বিভিন্ন সময়ে, যারা ডিআইআরে গ্রেপ্তার হয়েছিলেন ডিফেন্স অফ ইন্ডিয়া রুলসে, তাদেরকে তো আদালত জামিন দিয়েছে। যাদেরকে মিসা দেওয়া হয়েছে, তো মিসা দেওয়া হয়েছিল 28 জনকে, আর বাকি 30 জন বিভিন্ন সময়ে ডিআইআরে গ্রেপ্তার হন, তাদেরকে আদালত জামিন দিয়েছে। তো এই যে সত্যাগ্রহ অনুষ্ঠান হয়েছিল, সলিলদার এই কর্মতৎপরতা না থাকলে আর অন্যান্য প্রচারকদের প্রবাস সত্ত্বেও যে ভূমিগত স্তরে, যে গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে স্বয়ংসেবকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, তাদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে তৈরি করা, তাদেরকে আর সত্যাগ্রহে আগে পর্যন্ত পথ প্রদর্শন করা, এটা কিছুতেই সম্ভব হতো না। কাজেই তার স্মৃতি এখন আমার জল করে, জরুরবস্থার কথা মনে হলেই আর সলিলার স্মৃতি আমার চোখের সামনে যেন ভেসে উঠে। কীভাবে তার জীবনে বিভিন্ন ঘটনা আছে, দুবার পুলিশের হাতে পড়তে পড়তে তিনি বেঁচে গেছেন, একবার সাইকেল ফেলে অনেক দূর দৌড়ে আর তারপর তিনি পালিয়ে এসেছেন হাইলাকান্দির গ্রামাঞ্চল থেকে। তো এই সমস্ত ঘটনা তার বিরোচিত সংগ্রাম, এটা আর সহিংসকরা ভালোভাবে জানা দরকার। আর সহিংসকদের সামনে এক প্রেরণার উৎস হিসাবে তিনি আছেন আমাদের সামনে। আমি একটু আগে বলছিলাম যেটা শেষ প্রশ্ন, কিন্তু যখন জ্ঞান কোথা থেকে পাওয়া যায় তাহলে নেওয়ার অনেক ইচ্ছা থাকে। আমার মনে আরেকটা প্রশ্ন জেগে গেল, শেষ প্রশ্ন, যে সেই সময় জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয়, সংঘের কোনো নির্দেশ ছিল কি? সেই আমরা সবাই জানি যে সংঘ মানে শাখা, শাখা মানে সংঘ, বা সংঘের অধিকারীদের ধারা বা সংঘের কোনো অফিসিয়াল আদেশ ছিল কি যে আমরা কিভাবে কার্যক্রম বা কিরকম নিজের বিষয়গুলো চালিয়ে যাব? এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে কি সংঘ এবং জরুরি অবস্থা, এই যে দুটো শব্দ আপনাকে বললাম, এই দুটো শব্দকে এবং সংঘর কাছ থেকে কোনো আদেশ ছিল কি সেই দৈনন্দিন কার্যক্রমের জন্য, সেটা আমরা জানবো। এটা দিয়ে আমরা আজকের এই বার্তালাপটা এখানেই শেষ করব। সংঘের নেতৃত্বের পক্ষ থেকে দেশে গণতন্ত্র রক্ষার সংগ্রামে সমস্ত স্বয়ংসেবককে ঝাঁপিয়ে পড়া কর্তব্য, এই বার্তা সমগ্র দেশের স্বয়ংসেবকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।
শাখার কথা বলতে গেলে সংঘ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সরকার তৎকালীন সরকার যে মাধবরাও মুলে তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই পুরো জরুরি অবস্থার সময় তিনিও আন্ডারগ্রাউন্ড ছিলেন, মাধবরাও মুলেজি সমস্ত দেশে। আর দৈনন্দিন শাখা কার্যক্রম থেকে স্বয়ংসেবকদের আপাতত বিরত থাকতে পরামর্শ দিয়েছিলেন। এটা বিবৃতি জারি করে বলছেন এখন দৈনন্দিন শাখা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হচ্ছে। কিন্তু অন্য দিকটা হলো যে সঙ্গের কাজ তো বলা হয় ম্যান টু ম্যান কন্ট্যাক্ট, হার্ট টু হার্ট টক। কাজেই স্বয়ংসেবকদের সাথে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে প্রচার করা, কোন না কোনো উপায়ে একত্রে আসা, এক জায়গায় আসা, ভাব বিনিময় করা। তো এই কাজ আমি আগেও বলেছি যে বিভিন্ন ধর্মস্থানে, পাড়ার ক্লাবে, ব্যায়াম বিদ্যালয়ে এই ধরনের কাজ চলতো। এটা কেবল বরাকপুরতে চলেছে এটা নয়, সারা দেশেই এইভাবে সঙ্গের কাজ চলছে। কিনে হয়তো যত স্থানে আগে শাখা চলতো তত স্থানে না হলেও বিভিন্ন স্থানে যেসব স্থানে আগে শাখা চলছে প্রত্যেক স্থানে কোন না কোনো এরকম কোন জায়গায় অর্ধ সাপ্তাহিক আর কোন জায়গায় দৈনন্দিন মিলনের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। অন্যদিকে 1975 ইংরেজি যে 14 নভেম্বর থেকে আর 1976 ইংরেজি 10 জানুয়ারি পর্যন্ত যে সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, এই সত্যাগ্রহে দেশব্যাপী যে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়, সঙ্গে স্বয়ংসেবক ছাড়া জনসংঘ, সমাজতন্ত্রী দল, মণিপুরের এমপিপি মণিপুর পিপুলস পার্টি এবং পঞ্জাবের আকালি দল এরাও সক্রিয়ভাবে সত্যাগ্রহে অংশগ্রহণ করে। এবং এই সফল সত্যাগ্রহ অনুষ্ঠিত হওয়ার পর দেশবাসীর মনেও সাহস ফিরে আসে, স্বয়ংসেবকদের মনে আত্মবিশ্বাস ফিরে আসে। কাজে 1976 সালে আর সংঘকার্যের পরিস্থিতি 1975 ইংরেজির শেষ ভাগের চেয়ে অনেক ভালো ছিল। আর তখন প্রতি শাখায় আজ বছরে 6টা উৎসব পালিত হয়। সেই 6টি উৎসব পালিত হয়েছে। অনেক স্থানে তো ধ্বজ উত্তোলন করে গুরু পূর্ণিমা, গুরুদক্ষিণা সমর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আর এইভাবেই সঙ্গের কার্যকর্তাদের যারা ভূমিগত অবস্থায় ছিলেন, যারা অনেক প্রচারক ছিলেন, আমাদের প্রান্ত প্রচারক, সহপ্রান্ত প্রচারক, আরো বেশ কয়েকজন প্রায় 14-15 জন প্রচারক ভূমিগত অবস্থায় থেকে আর সমস্ত আন্দোলন পরিচালনা করেছিলেন। আমাদের উত্তর পূর্বাঞ্চলে প্রতীকী সত্যাগ্রহ হয়েছিল, কারণ উত্তর পূর্বাঞ্চলে তখন তো সংঘকার্যের অবস্থা খুব ভালো ছিল না। তবুও সত্যাগ্রহ করার জন্যে আর স্বয়ংসেবকরা এগিয়ে এসেছে এবং সঙ্গের কাজের যে ধারাবাহিকতা এটা বজায় রেখেছে। আর এর ফলে সঙ্গের উপর থেকে নিষেধাজ্ঞা, ইন্দিরা গান্ধী নিষেধাজ্ঞা তুলে গিয়েছিলেন নির্বাচনে পরাজিত হওয়ার পর, ক্ষমতা ছাড়ার আগে নিষেধাজ্ঞা প্রত্যায়িত হওয়ার সাথে সাথে দেশের যত স্থানে শাখা ছিল আর 1 বছরের মধ্যে তার চেয়ে অনেক বেশি স্থানে আর সঙ্গে নিয়মিত কাজ, দৈনন্দিন শাখা বা সাপ্তাহিক মিলনের কার্যক্রম শুরু হয়েছে। সুতরাং সঙ্গের কাজ নিরন্তর চলতে থাকে আর অধিকারীর নির্দেশ অনুসারে আর সম্পর্ক স্থাপনের বিভিন্ন মাধ্যম, দৈনন্দিন একত্রিত হওয়ার যে আর রীতি আছে সেটি বজায় রাখা হয়েছিল। আজকে আমরা ডক্টর শঙ্কর ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে সেই জরুরি অবস্থা যখন ঘোষণা হয়েছিল সেইগুলোর বিষয়ে অনেক কিছু বিষয় আমরা জানতে পারলাম। তো আমরা ওনার কাছ থেকে অনেক বিষয় জানলাম, অনেক কৃতজ্ঞতা ওনাকে জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। আগামীতে আমরা সেই বার্তালাপ অনুষ্ঠানে আরো অন্যান্য বিষয় নিয়ে আসব। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আমরা আশা রাখছি আগামীতেও আপনারা আমাদের সেই বিএসকে পেজটি দেখতে থাকবেন এবং সেই বিএসকে পেজ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ আসাম প্রান্ত থেকে নিয়ে আসবো। এই বলে আজকের এই বার্তালাপ অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।